আমি আর বাটপারি করবো না গো পুলিশ স্যার, ছেড়ে দিন ছেড়ে দিন। নো ছাড়াছাড়ি, চল আমার সাথে চল, হারামজাদা বাটপার চল। আরে বাবা, বাড়ির ঠিকানাটাই তো খুঁজে পাচ্ছি না। মামাজি, এই ঠিকানাটা কোথায় একটু দয়া করে বলুন তো। এই ঠিকানা তো আমি চিনতে পারছি না বাবা, তুমি সামনে গিয়ে অন্য কাউকে জিজ্ঞাসা করো। বৌদি, এই ঠিকানাটা কোথায় বলতে পারবে? চিনি নে তো, আমার মনে হয় এই ঠিকানার কোনো বাড়ি নেই বনে। এই ঠিকানা তো বনেরই, কিন্তু খুঁজে পাচ্ছি না কেন। সকাল সকাল একটা মুরগি পেয়েছি, যাই একে বোকা বানিয়ে পকেটটা গরম করে আসি। আরে ডেলিভারি বয়, আমিও তো একটা প্রোডাক্ট অর্ডার করেছি, দেখি ঠিকানাটা দেখি। ইদি মাইদি, আরে এটা তো আমার বাড়ির ঠিকানা। দাও দাও, প্রোডাক্টটা আমাকে দাও। ইদি মাইদি, এ তো দেখছি খেলনা বন্দুক। আমি তো ভেবেছিলাম সোনার গহনা টহনা হবে। তবে যাই হোক, এই বন্দুক দিয়ে একে ভয় দেখিয়ে এর কাছ থেকে যা কিছু আছে সবকিছু ছিনিয়ে নিব। এই ডেলিভারি বয়, তোর কাছে যা কিছু আছে তাড়াতাড়ি বের করে আমাকে দে, নয়তো এই বন্দুক দিয়ে তোর মাথার খুলে আমি উড়িয়ে দিব। আরে না না দাদা, আমাকে মেরো না। আমার কাছে শুধু এই বড় ব্যাগটা আছে, আর কিছু নেই দাদা। এটা নাও তুমি, আর আমাকে ছেড়ে দাও। শুধু ব্যাগ নয়, তোর সাইকেলটাও দে আমাকে, নয়তো। নাও নাও দাদা, তবুও প্রাণে মেরো না। ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও। বন্দুকটা ধর, আমি আসি। আরে আরে, এ তো দেখছি খেলনা বন্দুক। এই বন্দুক দিয়ে ভয় দেখিয়ে সব নিয়ে গেল বাটপারটা। এই বাটপার, দাঁড়া বলছি, দাঁড়া। আমাকে কেউ ভিক্ষা দাও, ভিক্ষা দাও। এই অসহায়কে কেউ ভিক্ষা দাও গো, দয়া করো দাদারা দিদিরা। ও বৌদি, আমাকে ভিক্ষা দাও গো। আমি অন্ধ, চোখে দেখি না, কাজ করতে পারি না। দয়া করে আমাকে কিছু টাকা ভিক্ষা দাও। দিয়েছে দিয়েছে। শালার দেখে মনে হলো ধনী বানরের বউ, কিন্তু এর দানের সেন্স দেখে মনে হচ্ছে এর স্বামী আমার থেকেও গরিব। ছে 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 ছে, এত গরিবদের কাছে আমার ভিক্ষা চাওয়াটাই পাপ। আরে ভিক্ষুক মশাই, তুমি তো দেখি সবাই চোখে দেখো, তবুও ভিক্ষা করো। ছি, লজ্জা করে না তোমার? আমি এখনই তোমার কথা বনের সবাইকে বলে দিব। না মানে মানে দাদা, তোমার কাছে আমি হাত জোর করছি, দয়া করে আমার সত্যটা কাউকে বলো না। আমার সত্য প্রকাশ হলে যে কেউ আমাকে টাকা দিবে না, আর টাকা না দিলে দুতলা বাড়ি বানাতে পারবো না আমি। আচ্ছা ঠিক আছে, একটা শর্তে কাউকে তোর সত্যটা আমি বলবো না। দাদা, আমি তোমার শর্ত মানতে রাজি, বলো কি শর্ত? শর্তটা হলো, তুই এখানে ভিক্ষা করে আমাকে রোজ 500 টাকা করে দিবি। দাদা, শুধু 500 টাকা নয়, তোমাকে আমি আরো 10 টাকা বেশি করে দেব, তবুও কাউকে আর বলো না দাদা। ঠিক আছে, এখন 510 টাকা দে, আমার আবার অন্য কোথাও কাজ আছে। দিচ্ছি দাদা, দিচ্ছি। শালা বাটপার, আমার দুর্বল জায়গায় হাত দিয়েছিস জন্য আজ তোকে কোনো শাস্তি দিতে পারলাম না, তবে এর প্রতিশোধ আমি নিবই নিব। টাকা, ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার হাতে বসো। ও টাকা, ও সোনা তুমি আমার কাছে আসো, আমার কাছে আইসা তুমি আমার হাতে বসো। উফ বাবা, টানা 2 দিন থেকে কোনো বাটপারি করতে পারছি না। মাইরি, হাতে কোনো টাকাও নেই, আজ তো বাটপারি করতেই হবে আমাকে। আমি এখানে নামবো। দাঁড়াও দাদা, দাঁড়াও। কত টাকা ভাড়া হয়েছে দাদা? 20 টাকা হয়েছে দিদিমণি। এই যে দাদা, 20 টাকা নিয়ে বাকি টাকা আমাকে দিয়ে দাও। আমার কাছে খুচরা নেই দিদিমণি, আমি এত বড় নোট নিতে পারবো না।
আমাকে 20 টাকা দাও। আমার 20 টাকা নিয়ে জন্যই তো 500 টাকা দিচ্ছি। তাড়াতাড়ি 20 টাকা নিয়ে বাকি টাকা আমাকে দিয়ে তাড়াতাড়ি কেটে পড়ো তো এখান থেকে। টাকা যখন খুচরা নেই তখন আমার রিক্সায় উঠেছো কেন? হেঁটে হেঁটে আসতে পারোনি? দাও 20 টাকা দাও। আমার সাথে তর্ক না করে সামনে একটা দোকান আছে, ওখান থেকে খুচরা নিয়ে এসো। যাও। আমি যেতে পারবো না, তুমি যাও। আরে আরে এখানে হচ্ছে কি, তর্ক করছো কেন? আরে দেখো না দাদা, এই দিদিমণি 20 টাকার ভাড়া এসে আমাকে 500 টাকা দিচ্ছে। এত করে বলছি আমার কাছে খুচরা নেই, তবুও তর্ক করছে। ও এই ব্যাপার ম্যাডাম, দাও আমাকে টাকা দাও, আমি সামনের দোকান থেকে খুচরা করে আনছি। নাও নাও, তবে তাড়াতাড়ি এসো কিন্তু। ওরে শালি, তুই বসে থাক, আমি আর আসবো না। দিদিমণি, ও দিদিমণি, আর কতক্ষণ অপেক্ষা করব? ওই শিয়ালটা তো এখনো ফিরে আসছে না। সেই 3 ঘন্টা থেকে এখানে বসে আছি। এখনো আসেনি? আরামজাদা, তাহলে আমার টাকা নিয়ে লাপাত্তা হলো নাকি? আর কথা বলছো? ওই বাটপার শিয়ালটার কথা? ও আর ফিরবে না, ওই শালা ওরকমই। চলে যাও তোমরা, তোমাদের ঠকিয়েছে। চলো, শেষ পর্যন্ত কি না আমাকেও ঠকালো। দাদা চলো, আমার বাড়িতে চলো, ওখানে গিয়ে তোমাকে একবারে টাকা দিয়ে দিব। স্বামী, এই স্বামী, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে এসো, বাড়িতে আত্মীয় আসার সময় হয়েছে, মিষ্টি আনতে হবে তো। এই স্বামী, শুনতে পাচ্ছ না আমার কথা? এই আরামজাদাটা আবার কোথায় গেল? মাইরি, আজ এই মামিকে আমি বোকা বানাবো। হ্যালো মামি, ক্যান আই হেল্প ইউ? আমি তোমাকে চিনি নে, তাহলে তোমার কাছে হেল্প নিব কেন? চেনা অচেনার সাথে স্বাদ নেই মামি, আমি পশুকে হেল্প করতে খুবই পছন্দ করি মাইরি, তাই ভাবলাম তোমাকেও হেল্প করি। তা তুমি যখন চাচ্ছ না তাহলে থাকো। যেও নে বাবা, দাঁড়াও, আমার 1 প্যাকেট মিষ্টি লাগবে, বাড়িতে অতিথি আসছে, তুমি কি কিনে এনে দিতে পারবে? ইরি মাইরি, অবশ্যই পারবো মামি, টাকা দাও, এই যাব আর মিষ্টি নিয়ে আসবো। বাহ, তোমার কাজে আমি খুবই খুশি। আশীর্বাদ করি তুমি সারা জীবন এভাবে পশুতে হেল্প করে বেঁচে থাকো। হায় হায় রে, এ তো মিষ্টি নয়, পাথর। ওই বেটা সাহায্যের নামে আমাকে টাকালো। বাটপাড়ের বেটা বাটপার, আর কোনোদিন তো দেখা পেলে কত শাস্তি দিব তোকে। বাবা মিচকে, তুই রোজ রোজ এত টাকা কোথায় পাস? শুনেছি তুই নাকি কোনো কাজও করিস নে, তাহলে তুই কি করিস বাবা? বল তো শুনি। আরে মা, এগুলো আমার হিডেন ট্যালেন্টের দ্বারা আয়কৃত টাকা। তোমার ওই বৃদ্ধ মাথায় ওসব ঢুকবে না। নাও, টাকাগুলো ভালো করে রেখে দাও, আমি এক্ষুনি বের হব। বাবারে, তুই যাই করিস না কেন, সাবধানে থাকিস। তোকে নিয়ে যে আমার অনেক চিনতে হয়। কোনো অন্যায় কাজ করিস নে রে বাবা, কোনো অন্যায় কাজ করিস নে। মা চিন্তা করো না, আমাকে শাস্তি দেওয়ার ক্ষমতা কারো নেই মাইরি। মিসকে, বল্টু আসছে, তাড়াতাড়ি অভিনয় শুরু কর। সব শেষ গো, আমার সব শেষ। আরে মাই ডিয়ার দোস্ত, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? কি শেষ বল আমাকে, বল তো বল। শেষ রে ভাই, শেষ, সব শেষ।
আরে কি সেটা তো জানতে চাচ্ছি, বল। আমার মা, আমার মায়ের চোখ নষ্ট হয়েছে, কলিজা পুড়ে গেছে রে, মাথার গিলু নষ্ট হয়েছে, মা এখন হাসপাতালে, ডাক্তার বলেছে অনেক টাকা লাগবে গো। ও, মাকে ভালো করতে হবে, কিন্তু অত টাকা নেই আমার কাছে, আমি এখন কি করব? আরে তুই চিন্তা করিস না, আমার কাছে টাকা আছে, তুই এখানে দাঁড়া, আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসছি। এই নে ধর, আরো টাকা থাকলে বলিস, আমি দিব, কেমন? তবু তুই কান্না করিস না ভাই। তুই অনেক ভালো রে বন্ধু, তোর এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। এবার যা, তাড়াতাড়ি মাসিমার কাছে যা। আরে মাসিমা, তুমি তো হাসপাতালে, তাহলে এখানে কি করছো? আর তোমার তো চোখ মাথা সবই তো ঠিকই আছে। হ্যাঁ, সবই তো ঠিকই আছে, আর আমিও তো সুস্থ, তাহলে হাসপাতালে যাব কেন? আর তোমাকে কে বলেছে আমি হাসপাতালে? কে আবার বলবে? মিসকে বলেছে। ছেলেটা তোমার বন্ধু বাবা, তুমি এখনো ওকে চেনোনি? ও বড্ড দুষ্টুমি করে। শালা বাটপার, আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে টাকা নেয়া। এবার তুই বুঝবি আমি কি জিনিস, তোর বাটপারে শেষ দেখে ছাড়বো আমি, আরামজাদা কোথাকার। স্যার, ওই যে সেই বাটপার শিয়ালটা, ওকেই ধরবেন। তুমি কোনো চিন্তা করো না, ওই বেটাকে হাতে নাতে ধরে সোজা থানা নিয়ে যাব। তুমি এবার চলে যাও। ইরি মাইরি, এই পশুর গেটআপ দেখে তো মনে হচ্ছে এ শিয়াল ধনী, আবার হাতে একটা ব্রিফকেসও আছে। মিচকে রে মিচকে, আজ তুই বড় ধান মারবি, দেরি নয়, কাজের লেগে পড়। এই বেটা, এই তোর কাছে যা যা আছে সব দিয়ে দে আমাকে, নয়তো গুলিতে তোর বুক ঝাঁঝরা করে দেব মাইরি। তোর এই খেলনাগুলিতে আমার বুক ঝাঁঝরা হবে না, বরং আমার আসল গুলিতে তোর বুক ঝাঁঝরা হয়ে যাবে। ইরি মাইরি, মানে মানে আমি হলাম পুলিশ, আর তুই কিনা আমার সাথে বাটপারি করছিস। চল, আজ থেকে তুই থানায় থাকবি। ইরে মাইরি, আপনি পুলিশ? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আমি আর বাটপারি করবো না গো পুলিশ স্যার, ছেড়ে দিন ছেড়ে দিন। নো ছাড়াছাড়ি, চল আমার সাথে চল, হারামজাদা বাটপার, চল। একটা ভয়ঙ্কর গাভীর আত্মা হিংস্র চোখে তার সামনের দিকে এক পা দুপা করে এগোতে থাকে, আর মিচকে ভয়ে কাঁপতে কাঁপতে পিছাতে থাকে। না না, আমি কিছু করিনি, থেমে যাও থেমে যাও। মিচকে পেছাতে পেছাতে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। এই সুযোগে ভয়ঙ্কর রূপী গাভীটা ওর পেছনে চলে আসে, আর মিচকে ভয়ে দু হাত দিয়ে ওর চোখ চেপে ধরে। এ কি স্বামী, তুমি এত সকালে উঠলে কেন? তুমি কি ভুলে গেছো কাল রাতে তোমার অনেক জ্বর ছিল? বউ, আমি কিছু ভুলিনি, কাল জ্বর ছিল, আর এখন আমি ঠিক আছি, একটু পর কাজে দিতে হবে। কাজে যেতে হবে মানে? তোমার শরীর তো অনেক দুর্বল, আজ তোমার কাজে যাওয়া বন্ধ। বউ, বাচ্চাদের মতো করো না, দেখো আমি একদম ঠিক আছি, আর কাজে না গেলে খাবো কি বলো? তাই বলে এই অসুস্থ শরীর নিয়ে কাজে যাবে? আর কোনো কথা নয়, আমি হাত মুখ ধুয়ে আসি, তুমি খাবার রেডি করো।
বউ তো ঠিকই বলেছিল, শরীরটা বড্ড দুর্বল, এতটুকু রাস্তা আসতেই হাঁপিয়ে গেলাম। না না, এই দুর্বলতার কাছে হার মানলে চলবে না, আমাকে সংসারটা ভালোভাবে চালাতে হবে। একা একা এসব বলেই মিচকে আবারও সামনের দিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে মিচকের চোখ যায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকা একটা গাভীর দিকে। ইরি মাইরি, গাবিটা এমন কুড়িয়ে কুড়িয়ে হাঁটছে কেন? এ বাবা, গাবিটা দেখছি আবার কাঁদছেও, মনে হয় কিছু একটা হয়েছে, দেখি তো কাছে গিয়ে। এই গাবিমা, তোর কি হয়েছে রে? তুই এমন করে হাঁটছিস কেন? মিচকের এমন মায়াবী কথা শুনে গাভীটা তার আঘাতপ্রাপ্ত পা মিচকের সামনে তুলে ধরে, আর মিচকে দেখতে পায় একটা কাঁচের টুকরো গাভীটার পায়ে গেঁথে গেছে। ইস, তোর পায়ে তো দেখছি কাজ বিঁধে আছে, দাঁড়া আমি কাজটা এক্ষুনি বের করে দিচ্ছি। ব্যাস, কাজ বের করেছি, এবার তুই আরাম করে হাঁটতে পারবি। যা, তুই ঘাস খেতে যা, আমার অনেক কাজ আছে রে, আর দেরি করা যাবে না। মিচকে কাজের জন্য সামনের দিকে হাঁটতে থাকে, আর গাভীটা পেছন থেকে মায়া ভরা চোখে মিচকের যাওয়া তাকিয়ে দেখতে থাকে। যাক বাবা, অসুস্থ শরীর নিয়ে কাজ করে দুদিনের বাড়ি খরচের টাকাটা পেয়েছি, এবার দুদিন কাজ না করলেও চলবে। আরে আরে, কিছু একটা শব্দ হলো না? কেউ কি আমাকে অনুসরণ করছে নাকি? না, কেউ তো নেই। আবারও সেই শব্দ? না না, কেউ তো নেই, কিন্তু আমি তো স্পষ্ট কারো পায়ের শব্দ শুনতে পেলাম। দুইবার একই শব্দ শোনা আমার মনের ভুল হতে পারে না, কেউ তো সম্ভবত আছে। এই বলেই মিচকে এদিক ওদিক হেঁটে তাকাতে থাকে। তখনই মিচকের চোখ যায় গাছের আড়ালে থাকা গাভীর লেজের দিকে। ও, তার মানে তুই? এই এই দুষ্টু, বেরিয়ে আয়, আমি তোকে দেখেছি, আর লুকিয়ে লাভ নেই। তুই আমাকে অনুসরণ করছিস? আর এত রাতে বাড়িতে না ফিরে বনে কি করছিস? তোর মালিক নিশ্চয়ই চিন্তা করছে, যা যা, বাড়িতে যা। আমার কোনো মালিক নেই, আর আমার বাড়িও নেই। আমি একা একাই গাছের নিচে রাত দিন কাটিয়ে দেই। গাভীটার কথা শুনে আর কান্না দেখে মিচকের অনেক মায়া হয়। আহারে, কাঁদিস না কাঁদিস না, আজ থেকে তুই আমার বাড়িতে থাকবি, আর আমি তোর মালিক। চল চল আমার সাথে। ওগো, তুমি এই গাভীটা কোথায় পেলে গো? তুমি আবার কোনো অসৎ কাজ করনি তো? না না বউ, কিসব বলছো তুমি? আমি এই লালিকে কোথায় পেয়েছি তোমাকে সব বলবো, কিন্তু তার আগে আমাদের ঘরে তো প্রবেশ করতে দাও। খুব ভালো করেছো গো, লালিকে বাড়িতে এনে, না জানিয়ে বাইরে কার লাতিগুতো খেয়ে কোথায় আর মরা হয়ে পড়ে থাকতো। বউ, এখনো সব কথা ছাড়ো তো, লালির মনে হয় ক্ষুধা লেগেছে, ওকে খাবার দাও। আরে, আমি তো ভুলে গিয়েছিলাম। দাঁড়াও দাঁড়াও, আমি খাবার আনছি। খা খা লালি, প্রাণ ভরে খা, এখন থেকে তোকে আর কোনো কষ্ট করতে হবে না। গাভী মিচকের দেওয়া ঘাস মন ভরে খেতে থাকে। আরে, এগুলো কি এমন চকচক করছে কেন? আরে, এগুলো তো তরল সোনার মতো লাগছে, কিন্তু সোনা এখানে কোথা থেকে আসবে? হ্যাঁ মালিক, তুমি ঠিকই ধরেছো, ওগুলো সোনা, আর আমি ওগুলো দিয়েছি। তুই দিয়েছিস মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মালকিন, সৃষ্টিকর্তা আমাকে সোনার দুধ দেওয়ার ক্ষমতা দান করেছে, তাই তো সন্তান না হয়েও আমি সোনার দুধ দিতে পারি। সত্যি বলছিস তুই? তুই সোনার দুধ দেওয়া গাভী? জানি নে,
আমরা কি পুণ্য করেছি যার জন্য তোর মতো গাভী পেয়েছি? মালকিন, ভালো কাজের ফল সব সময় ভালোই হয়। ঠিক বলেছিস রে মা, তুই অনেক ভালো, অনেক ভালো। আমার থেকেও তোমরা 100 গুণ বেশি ভালো। স্বামী, স্বামী, এই বালতিটা তো ভর্তি হয়ে গেল। তুমি ঘর থেকে একটা ফাঁকা বালতি আনো তো। হ্যাঁ বউ, যাচ্ছি। এই বলেই মিচকে ঘর থেকে একটা ফাঁকা বালতি নিয়ে আসে। শেফা দুধ দহন করতে থাকে আর গাভী সোনার দুধ দিতেই থাকে। স্বামী, তুমি তাড়াতাড়ি সোনার দুধগুলো বিক্রি করে এসো। আমি ততক্ষণে লালিকে নিয়ে মাঠে যাই। ঠিক আছে বউ, তবে সাবধানে। লালির যেন কোনো কিছু না হয়। লালির সোনার দুধের চেয়ে লালির মূল্য সব থেকে বেশি আমার কাছে। শুধু কি তোমার কাছে? আমার কাছে বুঝি নয়। লালি আমার মেয়ে, বুঝেছো? ওর খেয়াল তোমার থেকে আমি বেশি রাখি। লক্ষ্মী বউ আমার। মিচকে সোনার দুধের বালতি দুটো নিয়ে বাজারে ফিচকে স্বর্ণকারের দোকানে চলে আসে। ফিচকে শেখরা এতগুলো সোনার দুধ দেখে তো বেশ অবাক হয়ে যায়। কি ব্যাপার রে মিচকে, এতগুলো সোনা তুই কোথায় পেলি? তুই কি কোনো গুপ্তধন পেয়েছিস নাকি? না না দাদা, গুপ্তধন নয়, গাভী পেয়েছি, গাভী। মানে? মানে হলো একটা গাভী পেয়েছি, আর সেই গাভী দিয়েছে এই সব সোনা। তার মানে তোর গাভী সোনার দুধ দেয়? হ্যাঁ দাদা, হ্যাঁ। এবার তাড়াতাড়ি সোনাগুলো নিয়ে আমাকে টাকা দাও তো। গাভীর জন্য আবার ফিড ভুসি কিনে নিয়ে যেতে হবে। ফিচকে শেখরা আর কিছু না বলে সোনাগুলো নিয়ে মিচকেকে টাকা দেয়। টাকা নিয়ে মিচকে চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। সোনার দুধ বিক্রি করে মিচকে আর শেফার দিন বেশ ভালোই কাটতে থাকে। সত্যি বলছো, মিচকেদের ওই গাভীটা সোনার দুধ দেয়? আরে সত্যি মানে 3 সত্যি বলছি। তাহলে চলো আজকে ওই গাভীটা চুরি করে নিয়ে আসি, আর তারপর ওই গাভীর সোনার দুধ বিক্রি করে আমরা অনেক ধনী হয়ে যাব। ঠিক বলেছো, চলো চলো, এখনই চুরি করে নিয়ে আসবো। ফিচকে রূপা তাদের বুদ্ধি মতো মিচকের বাড়ি থেকে গাভীটা চুরি করে নিয়ে আসে। ওগো, দেখো দেখো, গাভী সোনার দুধের পরিবর্তে স্বাভাবিক দুধ দিচ্ছে। আরে তাই তো। এই গাবি, এই নিজের ভালো চাস তো তাড়াতাড়ি সোনার দুধ দে, নয়তো তোর কপালে শনি নাচবে, আমি বলে দিলাম। শনি আমার কপালে নয়, তোদের কপালে নাচবে। আমি আমার মালিককে ছাড়া আর কাউকে সোনার দুধ দিব না। চোর বাটপার, আমাকে ছাড়, আমি মালিকের বাড়িতে যাব। ছাড় আমাকে। এত বড় সাহস, মুখে মুখে তর্ক করিস? দাঁড়া, আজ এমন মার মারবো যে সোনার দুধ না দিয়ে থাকতে পারবি না। ওগো, আমার মনে হয় এই গাভীর পেটে সব সোনা আছে। চলো এর পেটটা কেটে সব সোনা বের করে নিই। ঠিক বলেছো। রূপা ফিসকে তাদের কথা মতো ছুরি নিয়ে গাভীর সামনে আসে আর গাভী কাঁদতে থাকে। না না, এমনটা করো না। আমার পেটে কোনো সোনা নেই। আমি সত্যি বলছি, আমার পেট কাটলে আমি মরে যাব। দয়া করে এমনটা করো না, করো না। ফিচকে রূপা গাভীর কোনো কথা না শুনে তাদের হাতে থাকা ছুরি দিয়ে গাভীর পেট কেটে ফেলে আর গাভীটা সাথে সাথেই মারা যায়। বউ, এর পেটে তো গোবর ছাড়া আর কোনো কিছুই দেখছি না। এই বেচারি তো মরেই গেল। এ বেঁচে থাকলে এর দুধ বিক্রি করে কিছু হলেও টাকা আয় করতে পারতাম। কেন যে তোমার কথা শুনলাম কে জানে। যা হবার তা হয়ে গিয়েছে, এখন আফসোস করার সময় নয়। সকাল হতে ধরেছে, চলো এবার একে আমতলায় পুঁতে রেখে আসি। ফিচকে রূপা মৃত গাভীর হাত পা একটা বাঁশের সাথে বেঁধে কাঁধে করে আমতলার দিকে চলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ওরা মৃত গাভীকে নিয়ে আমতলায় প্রবেশ করে আর মাটি খুঁড়ে গর্ত করে সেই গর্তে গাভীকে রেখে মাটি চাপা দিয়ে ওরা চলে যায়।
লালি সোনা, আমাদের রেখে কোথায় গেলি? আমরা তোর কাছে সোনার দুধ চাইনি, তুই চলে আয়। তোকে ছাড়া যে আমরা বাঁচবো নে। মারে গাভী, এভাবে মালিককে একা রেখে চলে গেলি কেন? কোথায় তুই? ফিরে আয়। শেফা মিচকে গাভীর শোকে প্রায় পাগল হয়ে কাঁদতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। শেফা মিচকে গাভীর শোক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। উফ, বাবা মায়ের বাড়ি থেকে ফিরতে এত রাত হবে, আগে জানলে ওখানেই থেকে যেতাম। শরীরটা ভালো লাগছে না, না জানি কখন বাড়ি ফিরবো। ঠিক তখনই ভয়ঙ্কর শব্দ করে একটা হিংস্র গাভীর আত্মা রূপার সামনে এসে দাঁড়ায়। গাভীর শিং দুটো ইয়া বড় বড়, চোখ দিয়ে যেন রক্ত লাল আগুন ঝরছে। গাভীর পেটে একটা বড় কাটা দাগ। রূপা গাভীকে দেখে ভয়ে কাঁপতে কাঁপতে বলে, এই গাভী, হুস হুস, সামন থেকে সরে যা বলছি। সরে যেতে তো তোর কাছে আসিনি, তোকে মারতে এসেছি। তোকে খাবো, আমি তোকে খাবো। আমি অনেক দিনের ক্ষুধার্ত। কে 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 তুই তুই কে কে? জিনিস নিলোভে আমাকে, আমি সেই গাভী যাকে তুই আর তোর স্বামী সোনার লোভে পেট কেটে মেরেছিস, আর আমি এখন তোকে মারবো। আমাকে মেরো না, আমি ভুল করেছি আমি। বলেই রূপা উল্টো ঘুরে জীবন বাঁচাতে দৌড়াতে থাকে। ঠিক তখনই পেছন থেকে গাভীর আত্মা রূপার পা কামড়ে ধরে টেনে নিয়ে যেতে থাকে। এদিকে মিচকে একটা গাছের আড়াল থেকে সব দেখে ফেলে। হায়, এ আমি কি দেখলাম? একটা গাভী রূপার মাংস খাচ্ছে। এখান থেকে আমাকে যেতে হবে, খুব তাড়াতাড়ি যেতে হবে। মিচকে তার হাতে থাকা জ্বলন্ত হারিকেন ফু দিয়ে নিভিয়ে দেয় আর ওখান থেকে চুপি চুপি পালিয়ে যেতে থাকে। আর তখনই গাড়িটা মিচকের সামনে প্রকট হয় আর মিচকের দিকে এক পা দু পা করে এগোতে থাকে। আর মিচকে ভয়ে কাঁপতে কাঁপতে পিছাতে থাকে। না, আমি কিছু করিনি। থেমে যাও। মিচকে পেছাতে পেছাতে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। এই সুযোগে ভয়ঙ্কর রূপী গাভীটা ওর পেছনে চলে আসে আর মিচকে ভয়ে দু হাত দিয়ে ওর চোখ চেপে ধরে। এদিকে গাভীটা মিচকের পায়ের কাছে বসে কাঁদতে থাকে। মিচকে গাভীর কান্নার শব্দ শুনে চোখ থেকে হাত ছড়িয়ে সামনে দেখে অবাক হয়ে যায়। মালকিন, ভয় পাচ্ছ কেন? আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি ক্ষতি তো ওই শয়তান দুটোর করব। কে তুমি? তুমি লালি? হ্যাঁ মালকিন, আমি লালি। তুই এমন করছিস কেন? কি হয়েছে তোর? বলছি, আমি সব বলছি মালিক। গাভীটা তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা মিচকেকে খুলে বলে। সব শুনে মিচকে বলে, ওরা তোকে মেরেছে? তুই ওই শয়তান ফিসকিকে মেরে ফেলবি। আমি তোকে সাহায্য করব। আমি এখনই ওই ফিসকিকে তোর কাছে এনে দিব। তুই দাঁড়া এখানে। মিচকে গাভীর আত্মার ওখান থেকে ফিচকের কাছে চলে আসে আর ফিচকেকে ভুল ভাল বুঝিয়ে গাভীর আত্মার সামনে নিয়ে আসে। মিচকে, তুই আমাকে কোথায় নিয়ে আসলি? কই আমার রূপা কোথায়? তুই না বলেছিলি আমাকে রূপা ডাকছে? এখানে তো রূপাকে দেখছি না আমি। রূপাকে এখনই দেখতে পাবে দাদা। লালি, কোথায় তুই? তোর শত্রুকে এনেছি, মার। মেরে তোর প্রতিশোধ নে।
এই গাভীকে ডাকলি কেন মিসকে? তোকে তো রূপার কাছে নিয়ে যেতে আমাকে ডেকেছি। চল চল তোকে নিয়ে যাই। বলেই গাভী তার শিং দুটো ফিচকের পেটে ঢুকিয়ে দেয় আর ফিচকে একটা বীভৎস চিৎকার করে মারা যায়। আহ, আহ, আহ!